কি ভাবছেন, কোনো 5 স্টার হোটেল বা কোনো বিলাসবহুল রিসোর্ট? ঠিক এমন একটি জায়গায় থেকে যদি আপনি কোনো নদী ভ্রমণ করেন তাহলে ব্যাপারটা কেমন হয়। আজ আমরা ঢাকা থেকে ভোলাগামী একটি বিলাসবহুল লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। সাথে থাকছে এই বিলাসবহুল লঞ্চ ভ্রমণের খরচ, এই বিশালাকৃতির লঞ্চটি কিভাবে পরিচালনা করা হয়, কি কি সুযোগ সুবিধা থাকছে এই লঞ্চে, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় লঞ্চটি কিভাবে পরিচালনা করা হয়, সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। এটা দিয়ে হচ্ছে আপনারা কি করেন, এই যে বেল বাজান? আমরা ইঞ্জিন কমাই বেড়াই। যাদের হাতে ইকুইপমেন্ট আছে সবাই আমি ডাকলে শুনতে পারি। যেমন আমি যদি একটা ভয়েস করি শিবদারে যে মালবাহী জাহাজ। ঢাকা সদরঘাট এটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি নদীবন্দর। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় প্রতিটি জেলাতেই এই বিলাসবহুল লঞ্চগুলো ছেড়ে যায়। আপনারা সদরঘাটে আসলে শুনতে পাবেন বিভিন্ন লঞ্চ থেকে যাত্রীদেরকে সুরে সুরে ডাকা হচ্ছে। আজ আমরা ভ্রমণ করব ঢাকা থেকে ভোলা ইলিশা। আমাদের লঞ্চের নাম এমবি টিপু 13, যদিও এমবি ফারান 9 লেখা আছে। এই লঞ্চটি আজকের জন্য বিশেষভাবে এই রুটে দেয়া হয়েছে। এছাড়াও এখান থেকে আপনারা ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর বিভিন্ন জেলাতে যেতে পারবেন এই বিলাসবহুল লঞ্চগুলোর মাধ্যমে। লঞ্চের ভিতরে প্রবেশ করেই আপনারা একটি ডেস্ক দেখতে পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের কেবিনের চাবিগুলো বুঝে নেবেন। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লঞ্চের ডেক, অর্থাৎ যেসব যাত্রীরা কেবিনে যাবে না তারা এই জায়গাতে যার যার বিছানা করে শুয়ে বসে যেতে পারবে। এখানকার ভাড়া হচ্ছে জনপ্রতি 300 টাকা। লঞ্চের নিচতলার একদম পিছনে আসলে দেখতে পাবেন ইঞ্জিন রুম, অর্থাৎ এখান থেকেই লঞ্চটি পরিচালনা করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির 2টি ইঞ্জিন। ইঞ্জিন রুমের ঠিক পিছনে রয়েছে একটি ক্যান্টিন। এটির নাম হচ্ছে মা বাবার দোয়া ক্যান্টিন। এখানে আপনারা বিভিন্ন ধরনের নদীর মাছ, মাংস দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। কিন্তু এইসব ক্যান্টিনে খাবারের দাম একটু বেশি থাকে। অবশ্যই আগে দাম জিজ্ঞেস করে তারপরে খাবেন। এটি হচ্ছে নিচতলার একদম পিছনের অংশ। আজ আমরা সম্পূর্ণ লঞ্চটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই লঞ্চ ভ্রমণ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। লঞ্চটির পিছনের অংশে এসে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। এই জায়গাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ এখানে এসে আমার সেন্ট মার্টিন ভ্রমণের কথা মনে পড়ে গেল। সেন্ট মার্টিন ভ্রমণের সময়ও কিন্তু পাখিগুলো এভাবেই হাতছানি দিয়ে ডাকে। এটি হচ্ছে লঞ্চের একেবারে সামনের অংশ, অর্থাৎ এই সিঁড়ি দিয়েই লঞ্চের 2য় তলায় প্রবেশ করতে হয়। এই জায়গাটি হচ্ছে লঞ্চের 2য় তলার সামনের অংশ। এখানকার এই জায়গাটি এভাবেই সুসজ্জিত থাকে, রাত্রিবেলা অনেক বেশি ভালো লাগে। এখন যেটি দেখতে পাচ্ছেন এই যে গোল আকৃতির বড়, এটি হচ্ছে সার্চ লাইট, অর্থাৎ এই লাইটটি জ্বালিয়েই দূরের সবকিছু দেখা হয়। এখানে দাঁড়িয়েও আপনারা নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনাদের ভ্রমণটাকে অনেক বেশি রোমাঞ্চকর করে তুলবে এই নদীর অপার সৌন্দর্য। লঞ্চ ভ্রমণ হলো আরামদায়ক এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার একটি চমৎকার উপায়।
যা যানজট এড়িয়ে শান্তভাবে গন্তব্য পৌঁছানোর একটি চমৎকার মাধ্যম এই লঞ্চ ভ্রমণ। লঞ্চগুলোর 2 তলা এবং 3 তলায় দুপাশেই এমন সারি সারি সিঙ্গেল এবং ডাবল কেবিন রয়েছে, যেখানে আপনারা এই কেবিনে বসেই নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে করতে ভ্রমণ করতে পারবেন। সিঙ্গেল কেবিনগুলোর ভাড়া 1000 টাকা এবং ডাবল কেবিনগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা। দুই তলার মাঝামাঝি জায়গায় একটি কফি হাউস রয়েছে, যেখানে আপনারা চা কফি খেতে পারবেন এবং তার সামনে রয়েছে ভিআইপি জোন। চলুন আমরা ভিআইপি জোনটা একটু দেখে আসি। এটি হচ্ছে ভিআইপি জোন। আপনারা ফ্যামিলি সহ আসলে চাইলে এই ভিআইপি জোনও আসতে পারেন। এখানকার পরিবেশটি এমনই সুসজ্জিত। ভিআইপি জোনে রুমের আকৃতি ভেদে 4 থেকে 5,000 টাকা ভাড়া হয়ে থাকে, সাথে থাকে 2টি টিকিট। আপনারা যদি সংখ্যায় বেশি হয়ে থাকেন, অন্যরা সবাই ডেকের টিকিট কাটতে পারবেন। আমরা এখন একটি ভিআইপি রুম দেখব। দেখি রুমের ভিতরে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি ভিআইপি রুম। এখানে এমন একটি বড় বেড পাবেন, 2টি ফ্যান এবং এসিও রয়েছে। উপরে এমন সুন্দর ডেকোরেশন করা, পাশে একটি গ্লাস রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটি ডিপ ফ্রিজ রয়েছে, যেটি আপনারা পার্সোনালি ব্যবহার করতে পারবেন। প্রতিটি রুমের সাথে রয়েছে একটি ব্যালকনি এবং এর একপাশে রয়েছে একটি ওয়াশরুম। আর এই ব্যালকনি থেকেও কিন্তু নদীর সৌন্দর্য বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। দুই তলার পিছনের অংশ ডেকের ব্যবস্থা রয়েছে, যেখানে সবাই যার যার বিছানা করে ভ্রমণ করতে পারে। বেশিরভাগ লঞ্চগুলোর গঠন একই রকম হয়, সেক্ষেত্রে আপনারা এই লঞ্চটি দেখেও মোটামুটি সবগুলো লঞ্চেরই ধারণা পেয়ে যাবেন। এত সময় তো অনেক কিছুই দেখলাম। চলুন আমরা এখন দেখে আসি এই বিশাল আকৃতির লঞ্চটি কিভাবে পরিচালনা করা হয় এবং কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়। মানে আপনারা যারা চালান তাদেরকে বলে কি বলে এখানে আপনাদের ভাষায়? মাস্টার মাস্টার বলে আর কি। কতজন আছেন আপনারা এই লঞ্চে? এখানে মেইন মাস্টার হলো হে। আপনি হচ্ছেন মেইন মাস্টার? আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার সহকারী কয়জন আছে? আমার সহকারী সেকেন্ড মাস্টার আছে একজন, আর আমার 2 জন আছে। যদি আপনার ছুটিতে যান, আপনি যখন ছুটিতে যান সেক্ষেত্রে ওনার আমার মতো আর একজন প্রথম সিনিয়র মাস্টার আসবে। সিনিয়র একজন আসে। কোম্পানিতে অনেক লোক আছে, অনেকগুলো জাহাজ আছে, অন্য আর একজন মাস্টার দিয়ে থাকবে। মূলত হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনারা কি করেন? এই যে বেল বাজান, আমরা ইঞ্জিন কমাই বাড়াই, মানে ইঞ্জিনটা এখান থেকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আর ম্যানুয়ালি ওটাতে ইউজ করা হয় না? আগে যে চেনটা না, যেটা আগে এটা ছিল, এখন এটা আমরা এখন হাইড্রোলিক ব্যবহার করি। এখন হাইড্রোলিক মেশিনটা এটা না? এই যে এই আছে রিমোট, এগুলোর মাধ্যমে যদি এগুলো কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে ম্যানুয়াল আর কি মানে অপশন রেখে দিয়েছেন। ডিজিটাল যুক্ত এগুলা মনে করেন আমরা এখন বর্তমান সব ডিজিটাল যন্ত্রপাতি পেয়েছি, এগুলো দিয়ে যাচ্ছে না। যেমন এগুলো আমাদের ইকোসেন্টার, এটা পানির কতটুকু পানি আছে, জাহাজের কত দেশের কত মিটার পানি আছে আমরা এটা জানতে পাই। ওইটা হলো দিক নির্দেশন যন্ত্র, যার নাম জিপিএস। হ্যাঁ, জিপিএস, দিক নির্দেশন যন্ত্র। এটা হলো অবস্থান নির্ণয়কারী যন্ত্র, রাডার। আর এটা হলো বিএসএফ, যোগাযোগ রক্ষাকারী যন্ত্র। আর টোটালে নৌবাহিনী কোস্টগার্ড হইতে নটিক্যালের ভিতরে যত লোক আছে, আর যেই যাদের হাতে ইকুইপমেন্ট আছে সবাই আমি ডাকলে শুনবো। যেমন আমি যদি একটা ভয়েস করি শীতকালে যে মালবাহী জাহাজ আপনি করেন, আমি আপনার সামনে যার যার ডাইনে থাকি, ও যার যার ডাইনে শুনতে হবে এখান থেকে। হ্যাঁ, ভালো, এটা একটা ভালো সিস্টেম বর্তমান।
এগুলো আগে 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 ছিল না, আগে তো এগুলো- মাইকে বলতো। আগে মাইকে কাছাকাছি হইলে শুনতো, তারপর বলতাম, সেটা নিরাপত্তার চাইতে এটা নিরাপত্তা 100% এখন আমাদের অনেক যন্ত্রপাতি ডিজিটাল। আপনার কতদিন অভিজ্ঞতা এখানে? আমার টোটাল জব হইল 27 বছর, 27 বছর। এই কেকু লঞ্চে কতদিন আছে? তিন কোম্পানিতে 17 বছর। 10 বছর বাইরে আছে। 10 বছর ছিলাম বড় পোস্টার কাছে সুপারভাইজার। জাহাজ চালাচ্ছেন। হ্যাঁ, বড় ওই যে বড় পোস্টার কাছে মালভাইজার ইন্ডিয়ান লাইন। এই জিনিসটা যেটা, এটা কি আপনার সিসি ক্যামেরা লাগানো নাকি? মানে আপনি চতুর্পাশটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু অন্যান্য লঞ্চে আমি দেখছি, এরকম দেখি নাই কিন্তু মনিটর লাগানো। সিসি ক্যামেরা আমাদের যে কোনো সাইডে লাগাই না, এবং সামনে লাগাই না, পিছে লাগাই না। বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে লঞ্চগুলোতেও কিন্তু নানান রকমের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই লঞ্চ ভ্রমণগুলোও কিন্তু অনেক বেশি নিরাপদ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত হাইড্রোলিক, অর্থাৎ এই মেশিনটি দ্বারাই লঞ্চটিকে ডানে বামে ঘোরানো হয়। বাংলার বুকে নদীর গল্প হাজার বছরের, আর সেই গল্পেরই এক অংশ আজ ঢাকা থেকে ভোলার এই নদী ভ্রমণ। ব্যস্ত নগরীর ঢাকাকে বিদায় জানিয়ে আমাদের এই যাত্রা। এই পথে একসময় ছিল বাণিজ্য ও যাতায়াতের প্রধান রুট, যেখানে মেঘনা আর তেঁতুলিয়া নদী মিলেমিশে তৈরি হয়েছে এক বিস্তীর্ণ জনপদ। নৌকা, সাম্পান আর পালতোলা জাহাজ ছিল আগের মানুষের দৈনন্দিন সঙ্গী। সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় এই বড় বড় লঞ্চ ও জাহাজগুলো এই নদী ভ্রমণকে করে তুলল অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। ব্রিটিশ আমলেও এই জলপথ দিয়ে দক্ষিণ বাংলার প্রধান যোগাযোগ ব্যবস্থা ছিল। এখন সময় বিকেল 5:30। সারাদিন মেঘনা, তেঁতুলিয়া ও সাত নদীর মোহনা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আমার জন্মভিটা দ্বীপ জেলা ভোলাতে। দূর থেকে আমার জেলাটিকে সত্যি খুব অভাগা মনে হলো। মনে হচ্ছে চতুর্দিকে মেঘনার প্রবল গ্রাসে এখনই মনে হয় গিলে ফেললো আমার এই জেলাটিকে। আমার পক্ষ থেকে আপনারা সকলেই আমন্ত্রিত। আমার এই দ্বীপ জেলা ভোলাতে আসবেন, এসে ঘুরে যাবেন এবং মেঘনার ইলিশ খেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রাহুল রায়। আপনারা দেখছিলেন দেখব ঘুরে।